নমস্কার। হরতনের গোলামে আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হরতনের গোলামে আপনি শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মানভঞ্জন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি প্রভাকর। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মানভঞ্জন। রমানাথ শীলের ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চ তলের ঘরে গোপীনাথ শীলের স্ত্রী গিরিবালা বাস করে। শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে গুটিকতক বেলফুল এবং গোলাপ ফুলের গাছ। ছাদটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। বাইরের দৃশ্য দেখার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করে ইট ফাঁক দেওয়া আছে। শোবার ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলেতি নারী মূর্তির বাঁধানো এনগ্রেভিং টাঙানো, কিন্তু প্রবেশদ্বারের সম্মুখবর্তী বৃহৎ আয়নার উপরে ষোড়শী গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তা দেওয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে ম্লান নয়। গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোকরশ্মির ন্যায়, বিস্ময়ের ন্যায়, নিদ্রাভঙ্গের চেতনার ন্যায় একেবারে হঠাৎ এসে আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করে দিতে পারে। তাকে দেখলে মনে হয় একে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। চিরকাল চারিদিকে যে রূপ দেখে আসছি, এ একেবারে হঠাৎ তার থেকে অনেক স্বতন্ত্র। গিরিবালাও আপন লাবণ্যোচ্ছ্বাসে নিজেই আদ্যোপান্ত তরঙ্গিত হয়ে উঠেছে। মদের ফেনা যেমন পাত্র ছাপিয়ে পড়ে যায়, নবযৌবন এবং নবীন সৌন্দর্য গিরিবালার সর্বাঙ্গ ছাপিয়ে চুঁইয়ে পড়ছে। তার বসনে, ভূষণে, গমনে, তার বাহুর বিক্ষেপে, তার গ্রীবার ভঙ্গিতে, তার চঞ্চল চরণের উদ্দাম ছন্দে, নূপুর নিক্কণে, কঙ্কণের কিঙ্কিণীতে, তরল হাস্যে, ক্ষিপ্র ভাষায়, উজ্জ্বল কটাক্ষে একেবারে উচ্ছৃঙ্খলভাবে উদ্বেলিত হয়ে উঠেছে। আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বলিত মদির রসে গিরিবালার একটা নেশা লেগেছে। প্রায় দেখা যেত একখানা কোমল রঙিন বস্ত্রে নিজের দেহ সম্পূর্ণ জড়িয়ে সে ছাতের ওপরে অকারণ চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন মনের ভিতরকার কোনো এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করতে চাইছে। নিজের অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত, বিক্ষিপ্ত, প্রক্ষিপ্ত করে তার যেন কি এক বিশেষ আনন্দ আছে। সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলে দিয়ে সর্বাঙ্গের উত্তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করতে থাকে। সে হঠাৎ গাছ থেকে পাতা ছিঁড়ে বাম হাত আকাশে তুলে দিয়ে সেটা বাতাসে উড়িয়ে দেয়। অমনি তার বালা বেজে ওঠে, তার অঞ্চল বিশ্বস্ত হয়ে পড়ে। তাঁর সুললিত বাহুর ভঙ্গিটি পিঞ্জরমুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়ে চলে যায়। হঠাৎ সে টপ থেকে একটা মাটির ঢেলা তুলে অকারণে ছুঁড়ে ফেলে দেয়। পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে প্রাচীরের ছিদ্র দিয়ে বাইরের এই জগৎটাকে একবার চট করে দেখে নেয়, আবার ঘুরে আঁচল ঘুরিয়ে চলে আসে। আঁচলের চাবির গোছা ঝিনঝিন করে বেজে ওঠে। হয়তো আয়নার সামনে গিয়ে খোঁপা খুলে ফেলে অসময় চুল বাঁধতে বসে। চুল বাঁধার দড়ি দিয়ে কেশমূল বেষ্টন করে সেই দড়ি দাঁতে চেপে দুই হাত উপরে তুলে মাথার পেছনে বেনিগুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলায়িত করে। চুল বাঁধা শেষ করে হাতের সমস্ত কাজ ফুরিয়ে যায়। তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে নিজেকে পত্রান্তরালচ্যুত একটি জ্যোৎস্না লেখার মতো বিস্তীর্ণ করে দেয়।
তার সন্তানাদি নেই, ধনী গৃহে তার কোনো কাজকর্মও নেই। সে কেবল নির্জনে প্রতিদিন নিজের মধ্যে নিজেই সঞ্চিত হতে হতে শেষকালে নিজেকে আর ধরে রাখতে পারছে না। স্বামী আছে, কিন্তু স্বামী তার আয়ত্তের মধ্যে নেই। গিরিবালা বাল্যকাল থেকে যৌবনে এমন পূর্ণ বিকশিত হয়ে উঠেও কেমন করে যেন তার স্বামীর চোখ এড়িয়ে গেছে। বরঞ্চ বাল্যকালে সে তার স্বামীর আদর পেয়েছিল। স্বামী তখন স্কুল পালিয়ে ঘুমিয়ে থাকা অভিভাবকদের বঞ্চনা করে নির্জন মধ্যাহ্নে তার বালিকা স্ত্রীর সাথে প্রণয় আলাপ করতে আসত। এক বাড়িতে থেকেও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সাথে চিঠিপত্র লেখালেখি করত। স্কুলের বিশেষ বন্ধুদের সে সমস্ত চিঠি দেখিয়ে গর্ব অনুভব করত। তুচ্ছ এবং কল্পিত কারণে স্ত্রীর সাথে মান অভিমানেরও অসদ্ভাব ছিল না। এমন সময়ে বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হয়ে উঠল। কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোকা ধরে। কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হয়ে উঠল, তখন অনেকগুলি জীবজন্তু তার ঘাড়ে বাসা বাঁধল। তখন ক্রমে ক্রমে অন্তঃপুরে তার গতিবিধি হ্রাস পেতে লাগল, প্রসারিত হতে লাগল অন্যত্র। দলপতিত্বের একটা উত্তেজনা আছে। মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি। অসংখ্য মনুষ্য জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের ওপর নিজের প্রভাব বিস্তার করার প্রতি নেপোলিয়নের যে প্রবল আকর্ষণটা ছিল, একটা ছোট বৈঠকখানার ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের প্রতি সেই নেশা অল্পতর পরিমাণে একজাতীয়। সামান্য ইয়ার্কি বন্ধনে নিজের চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ারমণ্ডলী সৃজন করে তুললে তাদের উপর আধিপত্য এবং তাদের নিকট থেকে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য অনেক লোক বিষয়নাশ, ঋণ, কলঙ্ক সমস্ত কিছু স্বীকার করতেই প্রস্তুত হয়। গোপীনাথ তার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হয়ে ভারী মেতে উঠল। সে প্রতিদিন ইয়ার্কি নবনব কীর্তি, নবনব গৌরব লাভ করতে লাগল। তার দলের লোক বলতে লাগল, শ্যালকবর্গের মধ্যে ইয়ার্কিতে অদ্বিতীয় খ্যাতি লাভ করল গোপীনাথ। সেই গর্বে, সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হয়ে রাত দিন আবর্তের মতো পাক খেয়ে খেয়ে বেড়াতে লাগল। এদিকে জগজ্জয়ী রূপ নিয়ে আপন অন্তঃপুরে প্রজাহীন রাজ্যে শয়ন গৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করতে লাগল। সে নিজে জানত বিধাতা নিজে হাতে তাকে রাজদণ্ড দিয়েছেন। সে জানত প্রাচীরের ছিদ্র দিয়ে যে বৃহৎ জগৎখানি দেখা যায়, সেই জগৎটাকে সে কটাক্ষে জয় করে আনতে পারে। অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দী করতে পারেনি। গিরিবালার একটি সুরসিকা দাসী আছে, তার নাম সুধ, অর্থাৎ সুধামুখী। সে গান গাইত, নাচত, ছড়া কাটত, প্রভুপত্নীর রূপের ব্যাখ্যা করত এবং একজন অরসিকের হাতে এমন রূপ নিষ্ফল হল বলে আক্ষেপ করত। গিরিবালা যখন তখন এই সুধুকে না হলে চলত না। উল্টে পাল্টে সে নিজের মুখে স্ত্রী, দেহের গঠন, বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনত। মাঝে মাঝে তার প্রতিবাদও করত এবং পরম পুলকিত চিত্তে সুধুকে মিথ্যাবাদিনী, চাটুভাষিনী বলে গঞ্জনা করতে ছাড়ত না। সুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃত্রিমতা প্রমাণ করতে বসত। গিরিবালার পক্ষে তা বিশ্বাস করা নিতান্ত কঠিন হতো না। শুধু গিরিবালাকে গান শোনাত। দশখত দিলেম লিখে শ্রী চরণে, সকলেই সাক্ষী থাক
দাসখত দিলেম লিখে শ্রী চরণে, সকলেই সাক্ষী থাকুক বৃন্দাবনে। গিরিবালা নিজের অলক্তাঙ্কিত অনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনতে পেত এবং একটি পদলুণ্ঠিত দাসের ছবি তার কল্পনায় ভেসে আসত। কিন্তু হায়, দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাদের উপরে আপন জয়গান ঝঙ্কৃত করে বেড়ায়। তবু কোনো স্বেচ্ছা বিকৃত ভক্ত এসে দাসখত লিখে দিয়ে যায় না। গোপীনাথ যাকে দাসখত লিখে দিয়েছে তার নাম লবঙ্গ। সে থিয়েটারে অভিনয় করে, সে স্টেজের ওপর চমৎকার মূর্ছা যেতে পারে। সে যখন সানুনাসিক কৃত্রিম কাঁদুনির স্বরে হাঁপিয়ে হাঁপিয়ে টেনে টেনে আধো আধো উচ্চারণে প্রাণনাথ, প্রাণেশ্বর করে ডাক ছাড়তে থাকে, তখন পাতলা ধুতির ওপর ওয়েস্টকোট পরা ফুল মোজামণ্ডিত দর্শক মণ্ডলী করে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তার স্বামীর মুখেই শুনেছে। তখনও তার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয়নি। তখন সে তার স্বামীর মোহ অবস্থা না জেনেও মনে মনে অসূয়া অনুভব করত। আর কোনো নারীর এমন কোনো মনোরঞ্জনী বিদ্যা আছে যা তার নেই, এটা সে সহ্য করতে পারত না। কৌতূহল বশত সে অনেকবার থিয়েটার দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করত, কিন্তু কিছুতেই স্বামীর মত জোগাড় করতে পারত না। অবশেষে সে একদিন টাকা দিয়ে সুধোকে থিয়েটার দেখতে পাঠিয়ে দিল। সুধো ফিরে এসে নাক ভ্রু কুঁচকে রাম নাম করতে করতে অভিনেত্রীদের কপালে ঝাঁটা মারার ইচ্ছে প্রকাশ করল এবং তাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মায় তাদের সম্বন্ধেও ওই একরূপ বিধান দিল। শুনে গিরিবালা আশ্বস্ত হল, কিন্তু যখন তার স্বামী বন্ধন ছিন্ন করে চলে গেল তখন তার মনে সংশয় উপস্থিত হল। সুধোর কথায় অবিশ্বাস প্রকাশ করলে শুধু গিরির গা ছুঁয়ে বারবার বলতে থাকে, তাদের চেহারা পোড়া কাঠের মতো নীরস কুৎসিত। গিরি তার আকর্ষণী শক্তির কোনো কারণ নির্ণয় করতে পারল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাত পেয়ে জ্বলতে লাগল। অবশেষে একদিন গিরিবালা সন্ধ্যাবেলায় সুধোকে নিয়ে গোপনে থিয়েটার দেখতে গেল। নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি, তার হৃৎপিণ্ডের মধ্যে এক মৃদু কম্পন উপস্থিত হল। সেই কম্পনা বেগে এই আলোকময় লোকময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তার চোখে দ্বিগুণ অপরূপতা ধারণ করল। তার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তঃপুর থেকে কোন এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে এসে উপস্থিত হল। সমস্তটাই স্বপ্ন বলে মনে হতে লাগল। সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হচ্ছে। যখন ঘণ্টা বাজল, বাদ্য থেমে গেল, চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির হয়ে নিস্তব্ধ হয়ে বসল। রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হয়ে উঠল। পট উঠে গেল। একদল সুসজ্জিত নটি ব্রজাঙ্গনা সেজে সঙ্গীত সহযোগে নাচ পরিবেশন করতে লাগল। দর্শকগণের করতালি এবং প্রশংসা বাদে নাট্যশালা থেকে থেকে ধ্বনিত কম্পিত হতে লাগল। তখন গিরিবালার তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হতে থাকল। সে সঙ্গীতের তানে, আলোক ও আভরণের ঘটায় এবং সম্মিলিত প্রশংসা ধ্বনিতে
সে ক্ষণকালের জন্য সমাজ, সংসার সমস্ত কিছু থেকেই বিস্তৃত হয়ে গেল। মনে করল এমন এক জায়গায় সে এসেছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নেই। শুধু মাঝে মাঝে এসে ভীত স্বরে কানে কানে বলে, বউ ঠাকুরুন, এই বেলা বাড়ি ফিরে চলো, দাদাবাবু জানতে পারলে রক্ষী থাকবে না। গিরিবালা তার কথায় কর্ণপাত করে না। তার মনে এখন আর কিছুমাত্র ভয় নেই। অভিনয় অনেক দূর অগ্রসর হল। রাধার দুর্জয় মান হয়েছে। সে মানসাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাচ্ছে না। কত অনুনয় বিনয়, সাধাসাধি, কাঁদাকাঁদি, কিছুতেই কিছু হয় না। তখন গর্ব ভরে গিরিবালার বুক ফুলতে লাগলো। কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হয়ে নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করতে লাগলো। কেউ তাকে কখনো এমন করে সাধেনি। সে অবহেলিত, অবমানিত, পরিত্যক্ত স্ত্রী। কিন্তু তবু এক অপূর্ব মোহে স্থির করল যে এমন করে নিষ্ঠুরভাবে কাঁদাবার ক্ষমতা তারও আছে। সৌন্দর্যের যে কেমন দোর্দণ্ড প্রতাপ তা সে কানে শুনেছে, অনুমান করেছে মাত্র। আজ দ্বীপের আলোকে, গানের সুরে, সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তা স্পষ্টভাবে সে প্রত্যক্ষ করল। নেশায় তার সমস্ত মস্তিষ্ক ভরে উঠল। অবশেষে যবনিকা পতন হল। গ্যাসের আলো ম্লান হয়ে আসলো। দর্শকগণ প্রস্থানের উপক্রম করল। গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসেই রইল। এখান থেকে উঠে যে বাড়ি যেতে হবে এ কথা তার মনে ছিল না। সে ভাবছিল অভিনয় বুঝি ফুরাবে না, যবনিকা আবার উঠবে। রাধিকার কাছে শ্রীকৃষ্ণের পরাভব, এছাড়া আর কোনো বিষয় উপস্থিত নেই। শুধু এসে বলল, বউ ঠাকুরুন, করো কি? ওঠো, এখনই সমস্ত আলো নিভিয়ে দেবে। গিরিবালা গভীর রাতে আপন শয়ন কক্ষে ফিরে আসলো। কোণে একটি দ্বীপ মিটমিট করে জ্বলছে। ঘরে একটি লোক নেই, শব্দ নেই। গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরনো মশারি বাতাসে অল্প অল্প দুলছে। তার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী, বিরস এবং তুচ্ছ বলে ঠেকতে লাগল। কোথায় সেই সৌন্দর্যময়, আলোকময়, সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপন সমস্ত মহিমা বিকীর্ণ করে দিয়ে জগতের কেন্দ্রস্থলে বিরাজ করতে পারে, যেখানে সে অজ্ঞাত, অবজ্ঞাত, তুচ্ছ, সাধারণ নারী মাত্র নয়। এখন থেকে সে প্রতি সপ্তাহেই থিয়েটারে যেতে আরম্ভ করল। কালক্রমে তার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে কমে আসলো। এখন সে নটনটিদের মুখের রংচং, সৌন্দর্যের অভাব, অভিনয়ের কৃত্রিমতা সমস্ত কিছুই দেখতে পেল, কিন্তু তবু তার নেশা ছুটল না। রণসঙ্গীত শুনলে যোদ্ধার হৃদয় যেমন নেচে ওঠে, রঙ্গমঞ্চের পট উঠে গেলেই তার বুকের মধ্যে সেই রকম আন্দোলন উপস্থিত হতো। ওই যে সমস্ত সংসার থেকে স্বতন্ত্র, সুদৃশ্য, সমুচ্চ সুন্দর বেদিকা স্বর্ণলেখায় অঙ্কিত, চিত্রপটে সজ্জিত, কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত, অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত, নেপথ্যভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত, উজ্জ্বল আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত। বিশ্ববিজয়িনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে? প্রথম যেদিন গিরিবালা তার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করতে লাগল, তখন স্বামীর প্রতি তার মনে প্রবল অবজ্ঞার উদয় হল। সে জর্জরিত চিত্তে মনে করল
যদি কখনো এমন দিন আসে যে তার স্বামী তার রূপে আকৃষ্ট হয়ে দগ্ধপক্ষ পতঙ্গের মতো তার পদতলে এসে পড়ে এবং সে তার পায়ের নখের প্রান্ত থেকে উপেক্ষা বিকীর্ণ করে দিয়ে অভিমান ভরে চলে যেতে পারে, তবেই তার এই ব্যর্থ রূপ, ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করবে। কিন্তু সে শুভদিন আসলো কই? আজকাল গোপীনাথের দর্শন পাওয়াই দুর্লভ। সে আপন প্রমত্ত তার ঝড়ের মুখে ধূলিধ্বজের মতো একটা দল পাকিয়ে ঘুরতে ঘুরতে কোথায় চলে গিয়েছে তার আর কোনো ঠিকানা নেই। একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরে দক্ষিণ বাতাসে অঞ্চল উড়িয়ে দিয়ে ছাদের ওপর বসেছিল। যদিও ঘরে স্বামী আসে না, তবুও গিরি উল্টে পাল্টে প্রতিদিন বদল করে করে নতুন নতুন গয়নায় নিজেকে সাজিয়ে তুলত। হিরে মুক্তোর আভরণ তার অঙ্গ প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চার করত। ঝলমল করে রুনুঝুনু বেজে তার চারদিকে একটি হিল্লোল তুলতে থাকত। আজ সে হাতে বাজুবন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তোর কণ্ঠি পড়েছে এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে একটি নীলার আংটি দিয়েছে। শুধু পায়ের কাছে বসে মাঝে মাঝে তার নিটোল কোমল লালচে পায়ের পাতায় হাত বোলাচ্ছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সাথে বলছিল, আহা বউ ঠাকুরন, আমি যদি পুরুষ মানুষ হতাম তাহলে এই পা দুখানা বুকে নিয়ে মরতাম। গিরিবালা সগর্বে হেসে উত্তর দিল, বুকে না নিয়ে মরতে হতো হয়তো, তখন কি আর এমন করে পা ছড়িয়ে দিতাম? আর বকিস না তো, তুই সেই গানটা গা। শুধু সেই জ্যোৎস্না প্লাবিত নির্জন ছাদের ওপর গাইতে লাগলো, দাসখত দিলেম লিখে শ্রী চরণে, সকলেই সাক্ষী থাকুক বৃন্দাবনে। দাসখত দিলেম লিখে শ্রী চরণে, সকলেই সাক্ষী থাকুক বৃন্দাবনে। তখন রাত 10টা। বাড়ির আর সকলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গিয়েছে। এমন সময় আতর মেখে উড়ানে উড়িয়ে হঠাৎ গোপীনাথ এসে উপস্থিত হল। শুধু অনেকখানি জিভ কেটে 7 হাত ঘোমটা টেনে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। গিরিবালা ভাবল তার দিন এসেছে। সে মুখ তুলে চাইল না। সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হয়ে বসে রইল। কিন্তু দৃশ্যপট উঠল না। শিখি পুচ্ছ চূড়া পায়ের কাছে লুটালো না। কেউ রাগিনীতে গান গেয়ে উঠল না। সঙ্গীতহীন নীরস কণ্ঠে গোপীনাথ বলল, একবার চাবিটা দাও দেখি। এমন জ্যোৎস্নায়, এমন বসন্তে, এতদিনের বিচ্ছেদের পরে এই কি প্রথম সম্ভাষণ? কাব্যে, নাটকে, উপন্যাসে যা লেখে তা আগাগোড়ায় মিথ্যে কথা। অভিনয় মঞ্চেই প্রণয় গান গেয়ে পায়ে এসে লুটিয়ে পড়ে এবং তা দেখে দর্শকের চিত্ত বিগলিত হয়ে যায়। সেই লোকটি বসন্ত নিশীথে বাড়ির ছাদে এসে নিজের অনুপমা যুবতী স্ত্রীকে বলে, একবার চাবিটা দাও দেখি। তাতে না আছে রাগিনী, না আছে প্রীতি, তাতে কোনো মোহ নেই, মাধুর্য নেই, তা অত্যন্ত অকিঞ্চিতকর। ওগো একবার চাবিটা দাও দেখি। এমন সময় দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু হু করে বয়ে গেল। টব ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়িয়ে দিয়ে গেল।
গিরিবালার চূর্ণ অলোক চোখে মুখে এসে পড়ল এবং তার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়তে লাগল। গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়ে উঠে পড়ল। স্বামীর হাত ধরে বলল, চাবি দেব এখন, তুমি ঘরে চলো। আজ সে কাঁদবে, কাঁদাবে, তার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করবে। তার সমস্ত ব্রহ্মাস্ত্র বার করে সে আজ বিজয়ী হবে, এটা সে দৃঢ়ভাবে সংকল্প করেছে। গোপীনাথ বলল, আমি বেশি দেরি করতে পারবো না, তুমি চাবিটা দাও। গিরিবালা বলল, আমি চাবি দেব এবং চাবির মধ্যে যা কিছু আছে সমস্ত দেব, কিন্তু কিন্তু আজ রাত্রে তুমি কোথাও যেতে পারবে না। সে হবে না, হবে না, হবে না, আমার আমার বিশেষ দরকার আছে। তবে আমি চাবি দেব না। দিবি না মানে? দিবি না? হ্যাঁ, তেমন করে না দিস আমিও দেখবো। বলে সে গিরিবালার আঁচল দেখল, চাবি নেই। ঘরের মধ্যে ঢুকে তার আয়নার বাক্স দেরাজ খুলে দেখল, তার মধ্যেও চাবি নেই। তার চুল বাঁধার বাক্স জোর করে ভেঙে ফেলল, তাতেও কাজললতা, সিঁদুরের কৌটো, চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে, চাবি নেই। তখন সে বিছানা ঘেঁটে গদি উঠিয়ে আলমারি ভেঙে নাস্তানাবুদ করে তুলল। গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হয়ে দরজা ধরে ছাদের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকল। ব্যর্থ হয়ে গোপীনাথ রাগে গড়গড় করতে করতে এসে বলল, চাবিটা দাও বলছি, নইলে নইলে কিন্তু ভালো হবে না। গিরিবালা উত্তর মাত্র দিল না। তখন গোপী তাকে চেপে ধরল এবং তার হাত থেকে বাজুবন্ধ, গলা থেকে কণ্ঠি, আঙুল থেকে আংটি ছিনিয়ে নিয়ে তাকে লাথি মেরে চলে গেল। দিবি না? দিবি না? না দিবি না? না। বাড়ির কারো ঘুম ভাঙল না, কেউ জানতে পারল না কিচ্ছুটি। জ্যোৎস্না রাত তেমনভাবে নিস্তব্ধ হয়ে রইল, সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করছে। কিন্তু অন্তরের চিৎকার ধ্বনি যদি বাইরে শোনা যেত, তবে সেই চৈত্র মাসের সুখসুপ্ত জ্যোৎস্না নিশীথিনী অকস্মাৎ তীব্রতম আর্তস্বরে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিদারণ ব্যাপার ঘটে থাকে। অথচ সে রাতও কেটে গেল। এমন পরাভব, এত অপমান গিরিবালা সুধোর কাছেও বলতে পারল না। মনে করল আত্মহত্যা করে এই অতুল রূপযৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলবে। কিন্তু তখনই তার মনে পড়ল, তাতে তো কারো কিছু আসবে যাবে না। পৃথিবীর যে কতখানি ক্ষতি হবে সেটা কেউ অনুভবও করবে না। জীবনেও কোনো সুখ নেই, মৃত্যুতেও নেই কোনো সান্ত্বনা। গিরিবালা বলল, আমি বাপের বাড়ি চললাম। তার বাপের বাড়ি কলকাতা থেকে দূরে। সকলে নিষেধ করল বটে, কিন্তু বাড়ির কর্ত্রী নিষেধ শুনল না, কাউকে সঙ্গেও নিল না। এদিকে গোপীনাথও সদল বলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথায় চলে গিয়েছে কেউ তা জানে না। গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয় উপস্থিত থাকত। সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজত এবং গোপীনাথ সদল বলে সামনের সারিতে বসে তাকে উচ্চস্বরে বাহবা দিত এবং স্টেজের ওপর তোড়া ছুঁড়ে ফেলত। মাঝে মাঝে এক একদিন গোলমাল করে দর্শকদের অত্যন্ত বিরক্ত ভাজন হতো। তা সত্ত্বেও রঙ্গভূমির অধ্যক্ষগণ তাকে কখনো নিষেধ করতে সাহস করেনি।
অবশেষে একদিন গোপীনাথ কিছুটা মত্ত অবস্থায় গ্রিন রুমের মধ্যে প্রবেশ করে ভারী গোলমাল বাঁধিয়ে দিল। কি এক সামান্য কাল্পনিক কারণে সে নিজেকে অপমানিত বোধ করে কোনো এক নটিকে গুরুতর মারধর করল। তার চিৎকারে এবং গোপীনাথের গালিবর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হয়ে উঠল। সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করতে না পেরে গোপীনাথকে পুলিশের সাহায্যে বাইরে বার করে দেয়। গোপীনাথ মনে মনে ঠিক করে সে এই অপমানের প্রতিশোধ নেবেই। থিয়েটারওয়ালারা পুজোর 1 মাস আগে থেকে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করেছে। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে পুরো কলকাতাকেই মুড়ে ফেলা হয়েছে। রাজধানীকে যেন কেউ বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাবলী পড়িয়ে দিয়েছে। এমন সময় গোপীনাথ তাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে নিয়ে বোটে চড়ে কোথায় যে অন্তর্ধান হলো তার আর কোনো সন্ধান পাওয়া গেল না। থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়ে গেল। কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করে অবশেষে এক নতুন অভিনেত্রীকে দিয়ে মনোরমার অংশ অভ্যাস করিয়ে নিল। তাতে তাদের অভিনয়ের সময় পিছিয়ে গেল, কিন্তু তাতে বিশেষ কোনো ক্ষতি হলো না। অভিনয় স্থলে দর্শক আর ধরে না, শত শত লোক দরজা থেকেই ফিরে যায়। কাগজেও প্রশংসার সীমা নেই। সে প্রশংসা দূর দেশে গোপীনাথের কানে গেল। সে আর থাকতে পারল না। বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ হয়ে সে অভিনয় দেখতে এলো। প্রথম পট উৎক্ষেপে অভিনয়ের আরম্ভ ভাগে মনোরমা দিনহীন বেশে দাসীর মতো তার শ্বশুরবাড়িতে থাকে। তার কাজকর্মে সংকোচ মেশানো, তার মুখে কোনো কথা নেই এবং তার মুখ ভালো করে দেখাই যায় না। অভিনয়ের শেষাংশে মনোরমাকে বাপের বাড়ি পাঠিয়ে তার স্বামী অর্থলোভে কোনো এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করতে উদ্যত হয়েছে। বাসর ঘরে যখন স্বামী অনেক নিরীক্ষণ করে দেখল, তখন দেখতে পেল এও সেই মনোরমা, কেবল সেই দাসী বেশে নেই। আজ সে রাজকন্যা সেজেছে। তার নিরুপম সৌন্দর্য আভরণে ঐশ্বর্য মণ্ডিত হয়ে 10 দিক বিকীর্ণ হয়ে পড়ছে। শিশুকালে মনোরমা তার ধনী পিতৃগৃহ থেকে অপহৃত হয়ে দরিদ্রের গৃহে লালন পালন হয়েছে। বহুকাল পরে সম্প্রতি তার বাবা সেই সন্ধান পেয়ে মেয়েকে ঘরে এনে তার স্বামীর সাথে পুনরায় মহা সমারোহে বিবাহ দিয়েছে। তারপরে বাসর ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হল। কিন্তু ইতিমধ্যে দর্শক মণ্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বেঁধে উঠল। মনোরমা যতক্ষণ মলিন দাসী বেশে ঘোমটা টেনে দাঁড়িয়েছিল, ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হয়ে দেখছিল। কিন্তু যখন সে আভরণে ঝলমল করে রক্তাম্বর পরে মাথায় ঘোমটা ঘুঁচিয়ে রূপের তরঙ্গ তুলে বাসর ঘরে দাঁড়ালো এবং এক অনির্বচনীয় গর্বে গৌরবে গ্রীবা বাঁকিয়ে সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করে সামনের সারিতে বসে থাকা গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা বজ্রপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করল, যখন সমস্ত দর্শক মণ্ডলীর চিত্ত উদ্বেলিত হয়ে প্রশংসার করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কেঁপে কেঁপে উঠতে লাগল, তখন গোপীনাথ সহসা উঠে দাঁড়ালো এবং করে চিৎকার করে উঠল। ছুটে গিয়ে স্টেজের ওপর লাফ দিয়ে ওঠার চেষ্টা করল। বাদকগণ তাকে ধরে ফেলল। এই অকস্মাৎ রসভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হয়ে দর্শকগণ ইংরেজিতে বাংলায় তাকে বলতে লাগল, গোপীনাথ পাগলের মতো ভগ্ন কণ্ঠে চিৎকার করতে লাগলো, আমি
করবো, আমি ওকে খুন করবো, আমি ওকে খুন করবো, খুন করবো, আমি ওকে খুন করবো, আমি খুন করবো। পুলিশ এসে গোপীনাথকে ধরে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গেল। সমস্ত কলকাতার দর্শক দুই চোখ ভরে গিরিবালার অভিনয় দেখতে লাগলো। কেবল গোপীনাথ সেখানে স্থান পেল না। শেষ হলো আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মানভঞ্জন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে থাকবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।